আসসালামু আলাইকুম। তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনার রেসিপি। একদম অথেন্টিক একটা রেসিপি পেতে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না। আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো চলেন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এটা ছিল আমাদের কোরবানির গরুর মাংস। এখানে আমি হাড্ডি, চর্বি, সলিড গোশ সব কিছু মিলিয়ে তারপরে নিয়েছি। আসলে কালাভুনা রান্না করতে এভাবে হাড্ডি চর্বি মেশানো মাংস হলেই বেশি ভালো হয়। এরপরে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দিলাম 7-8টার মতো আস্তা রসুন। কালো ভুনার মধ্যে এভাবে আস্তা রসুন দিলে রসুনগুলা খেতে খুবই মজা লাগে। তো এই তো এরপরে আমি নিয়ে নিলাম একটা কালাভুনার রেডি মশলা। এই মশলাটার প্যাকেটের গায়েও একটা রেসিপি দেয়া থাকে, তবে আপনি ওই রেসিপিটাও ফলো করতে পারেন। আর আমি আজকে যে রেসিপিটা দেখাবো, এই রেসিপিটা ফলো করে আপনি একবার রান্না করে দেখবেন, অবশ্যই আমার কথা মনে করবেন, কারণ এইভাবে রান্না করলে আপনি একটা অথেন্টিক কালাভুনার টেস্ট পাবেন। তো আমি এখন এই রেডি মশলার যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা থেকে 4 ভাগের 3 ভাগ মশলা এখানে নিয়ে নিব। আর যে 1 ভাগ মশলা থাকবে সেটা আমি লাস্টের দিকে অ্যাড করব। যখন আমি ফোড়নটা দেয়া হয়ে যাবে, তারপর যখন আমি নামাবো ঠিক তার একটু আগের মুহূর্তে আমি বাকি মশলাটা অ্যাড করব। তো এরপর আমি এক এক করে সব রকমের বাটা মশলা দিয়ে দিব। আমি এখানে এখন দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর এরপরে এখন আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর তারপরে আমি এখন দিয়ে দিলাম শুকনো মশলাগুলো। জিরার গুঁড়া দিয়েছি আমি, আর এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া। রাস্তার পাশে বাসা হওয়াতে এত পরিমাণে গাড়ির সাউন্ড আসে কি বলবো। যাই হোক, সাউন্ডগুলোকে আপনারা একটু ইগনোর করবেন। এরপর আমি দিলাম টেস্টিং সল্ট। এরপরে এখন আমি দিব গোটা মশলা। দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর এখন আমি এলাচ দিব। 7-8টা এলাচ দিব। তার মুখগুলোকে আমি এখন একটু ফাটিয়ে দিব। এরপরে এখন আমি 1 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করব। সয়া সসটা কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু অবশ্যই দিবেন। আর এরপরে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। আর তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই তো এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এরপরে দিলাম হলুদের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। এরপরে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া। আর এরপরে হাত দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি কিন্তু তেজপাতাও অ্যাড করেছি। যে কোনো ম্যারিনেশন আমি হাত দিয়ে করাটাই বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় হাত দিয়ে ম্যারিনেট করলেই ম্যারিনেশনটা অনেক ভালো হয়। এতে এরপরে দিয়ে দিলাম গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। গোলমরিচটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কড়াইতে একটা কড়াই নিলাম, তার মধ্যে সরিষার তেল দিয়ে আমি মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। প্রথমেই ঢাকনা দিলাম, তার কারণ হচ্ছে মাংসটাগুলো থেকে ঢাকনা দেওয়ার পরে একটা এই যে দেখছেন ঝোল বেরিয়ে এসেছে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, আপাতত এই পানির মধ্যেই মাংসটাকে কষিয়ে নিব। আর আপনারা যদি ঢাকনাটা না দেন তবে কিন্তু এই ঝোলটা বের হবে না, বরঞ্চ আরও শুকিয়ে যাবে মাংসটা। তো কালাভুনা রান্না করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে হাতে অনেকটা সময় নিয়ে রান্নাটা করতে হবে, আর অনেকটা ধৈর্য নিয়েও রান্নাটা করতে হবে। কালাভুনাটা আপনি কখনোই প্রেসার কুকারে দিতে পারবেন না। একদমই আস্তে আস্তে আপনাকে তেল উঠিয়ে কষাতে হবে। এই যে আমার একটু লবণ কম হয়েছিল, তাই আমি আর একটু
লবণ দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন যে আমি একদম তেল উঠিয়ে তারপরে হচ্ছে কষাচ্ছি। আর আমি কিন্তু সরিষার তেল ইউজ করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন, তবে সরিষার তেলটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, যার জন্য আমি ম্যাক্সিমাম রান্নাতেই সরিষার তেলটা ইউজ করে থাকি। আর এভাবে করে নেড়ে নেড়ে হচ্ছে মাংসটাকে কষাতে হবে। আর মাংসের মধ্যে আমি আর পানি অ্যাড করব না। এভাবে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে একটু পরপর নাড়তে হবে আর হচ্ছে ঢাকনা দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু দেখেছেন তেল উঠে গেছে আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। তো এখন আমি ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি আবারও সরিষার তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে নিব যাতে তেলের মধ্যে একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে যায়। এই কাজটাও আপনি একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করে চুলার আঁচ বাড়িয়ে দিলে আপনার পেঁয়াজটা পুড়ে যাবে, বাট ফোড়নের যে সিনটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমি দিয়েছি শুকনো মরিচ 4-5টা, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। পেঁয়াজটা একটু নরম হওয়ার পরেই কিন্তু আপনি এগুলো অ্যাড করবেন, একসঙ্গে দিয়ে দিবেন না, কারণ তাহলে পেঁয়াজের সঙ্গে এগুলোও নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। এই তো এবার চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। আর মোটামুটি মানে ভাজা হয়ে আসছে তখন আমি দিয়ে দিব আদা কুচি। আদা কুচিটা কিন্তু মাস্ট ইউজ করবেন। আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে আমি কিন্তু আদার পরিমাণটা একটু কম দিয়েছিলাম, মানে 1 টেবিল চামচ দিয়েছিলাম। তো 2 কেজি মাংসে 1 টেবিল চামচ আদা কিন্তু একটু কমই হয়। যেহেতু আমি লাস্টে আদা কুচি অ্যাড করব, তাই আমি প্রথমে আদা কুচির পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন আদা কুচি সব কিছু কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি মাংসের হাঁড়ি থেকে এখানে 2-3 চামচের মতো ঝোল সহ মাংসটা উঠিয়ে নিব। আর তারপরে আমি এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই প্রসেসটা ফলো করে যদি আপনি কালাভুনা রান্না করেন তাহলে কিন্তু আপনি একটা পারফেক্ট স্মেল পাবেন। আর ঢাকনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফোড়নের স্মেলটা যদি আমি পুরো মাংসের মধ্যে ঢেলে দিতাম তাহলে কিন্তু চলে যেত। তাই আমি অল্প করে মাংস নিয়ে ফোড়নের মধ্যে দিয়ে ঢেকে দিয়েছি যাতে স্মেলটা থেকে যায়। আর এখন আমি সব মাংসর সঙ্গে ফোড়নের যে এটা ছিল ওইটা এখন ঢেলে দিচ্ছি। আর এখন আমি সব মাংসর সঙ্গে মিশিয়ে নিব। আমার রান্না কিন্তু হয়ে যায়নি, এখনও অনেকটা সময় লাগবে। ধরেন আপনার মাংসটা যখন 80% বা 85% সিদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে আপনি এই ফোড়নের কাজটা করে ফেলবেন। এরপরে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। আর কালাভুনার কালো রঙটা আনার জন্য এইটাই হচ্ছে আপনার পারফেক্ট সময়। ধৈর্য ধরে যতক্ষণ না পর্যন্ত আপনার সঠিক কালার আসে ততক্ষণ পর্যন্তই আপনি এভাবে নাড়তে থাকবেন, একটু পরপরই নাড়তে থাকবেন। অবশ্যই কিন্তু নিচে লাগতে দেয়া যাবে না। এই জন্যই আমি বলবো যদি আপনার বাসায় ফ্রাই প্যান থাকে সেই ফ্রাই প্যান ইউজ করবেন, না হলে তেলের যে কড়াই থাকে, যে কড়াইগুলো হচ্ছে আপনার নিচে লেগে যায় না কোনো কিছু রান্না করলে, সেই ধরনের কড়াই ইউজ করবেন। এভাবে করে আমি মোটামুটি অনেকক্ষণ সময় ধরে আমি নেড়েছি। এই পর্যায়ে আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ। এটা ঝালের জন্য না, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য। আর কাঁচামরিচ দিয়েও আমি হচ্ছে ঢাকনাটা একটু দিয়ে দিলাম যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের সঙ্গে মিশে যায়। আপনারা যে কোনো রান্নায় কাঁচামরিচ দেওয়ার পরে একটু সময় ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে ফ্লেভারটা বাইরে বেরিয়ে যাবে না। এই তো এরপরে আমি আবারও নাড়তে থাকলাম। এভাবে করে আমি
অনেকবার নেড়েছি, একটু পরপরই নাড়তে থেকেছি। কালাভুনা রান্নার পাশাপাশি আমি কিন্তু আপনাদের অনেকগুলো টিপস দিয়ে দিলাম। এই টিপসগুলো ফলো করে যদি আপনি রান্নাটা শেষ করেন, অবশ্যই বাসার সবাই চেটেপুটে খাবে এবং আপনার রান্নার অনেক প্রশংসা করবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কালার চলে আসছে। আর এখন আমি যে একটু মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটাও এখন আমি অ্যাড করে দিব। এই মশলাটা লাস্টের দিকে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মশলার যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা যদি থেকে যায়। এই মশলাটা দেওয়ার পরেও আমি মোটামুটি 30 মিনিটের মতো মাংসটাকে কষিয়েছি। মোট কথা কালাভুনা আপনি যত বেশি সময় ধরে চুলায় রাখবেন এবং কষাতে থাকবেন, যতটা ধৈর্য ধরে, এইটার টেস্ট অতটাই মজা হবে। আমার বাসার সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে। আর আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। এই পর্যায়ে আমি আরও একবার ঢাকনাটা দিয়ে দিব। আর এই যে দেখেন কালারটা একদম রেস্টুরেন্টের কালাভুনার মতো। আপনি যদি এই রেসিপিটা ফলো করে রান্না করেন, কেউ ধরতেই পারবে না যে আপনি বাসায় রান্না করেছেন নাকি কোনো ভালো রেস্টুরেন্ট থেকে পার্সেল এনেছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যেই দেখতে পাচ্ছেন যে একদম তেল উঠে গেছে। তো এ পর্যায়ে চাইলে আপনি কিন্তু চুলা অফ করে দিতে পারেন আর রান্নাটা সার্ভ করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কিংবা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।